গল্পের ক্যারাভ্যান চ্যানেলে ১৩টি পর্বে শুনলেন আরভিং স্টোনের লেখা উপন্যাস লাস্ট ফর লাইফের বঙ্গানুবাদ জীবন পিয়াসা। অনুবাদক নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায়। আজ ১৩তম পর্ব, অর্থাৎ শেষ পর্ব। ডাক্তার গ্যাজেট নিজেই স্টেশনে এসেছিলেন ভিনসেন্ট আর থিওকে অভ্যর্থনা করার জন্য। ছোট্টখাট্ট চেহারা, নার্ভের ডাক্তার হলে কি হয়, নিজেই যেন অত্যন্ত নার্ভাস ধরনের লোক। ছোট ছোট ছলো ছলো চোখ দুটি সদা উৎসুককে ভরা। আগ্রহ ভরে তিনি ভিনসেন্টের করমর্দন করলেন। বেশ বেশ ভায়া, বড় খুশি হলাম তুমি আসাতে। তোমারও খুব ভালো লাগবে জায়গাটা। একেবারে ছবি আঁকিয়ে এদের মনের মতো গ্রাম। বাহ, ইজেলটা সঙ্গে এনেছো দেখছি। যথেষ্ট রং এনেছো তো? দেরি করলে কিন্তু চলবে না, চটপট আঁকা শুরু করতে হবে। তারপর সন্ধেবেলা আমার সঙ্গেই ডিনার খাবে, কেমন? নতুন ছবি কিছু এনেছো তো? দেখাতে হবে কিন্তু। ভালো কথা, আর্টসের মতো অমন হলুদ রংটি এখানে পাবে না। তবে হ্যাঁ, অন্য জিনিস, অনেক অন্য জিনিস মিলবে তোমার। আমার বাড়িতে এসেও আঁকতে হবে। জানো, আমার ওখানে এমন সব কয়েকটা মজার জিনিস আছে যা দবিনী থেকে লোত্রেক পর্যন্ত এমন আর্টিস্ট নেই যে আঁকেনি। তুমিও ভায়া আঁকবে সেগুলো। শরীরটা যাই বলো, বেশ ভালোই দেখাচ্ছে তোমার। তারপর কটা মাস এখানে কাটাও না, একেবারে চাঙ্গা করে তোমাকে ছেড়ে দেবো আমি। কি বলো থিও? স্টেশন প্ল্যাটফর্ম থেকেই দেখা যায় নদী অদূরে বয়ে চলেছে শ্যামলা উপত্যকার ওপর দিয়ে। কয়েকটি গাছের ফাঁক দিয়ে ভিনসেন্ট দৃশ্যটা দেখতে লাগলো। এই অবসরে নিচু গলায় থিও বললে, আমাকে আপনি কিন্তু ঠিকমতো কথা দিন ডাক্তার গ্যাজেট। আমার ভাইয়ের উপর আপনি খুব নজর রাখবেন। যখনই দেখবেন কোনো রকম মানসিক উপসর্গের লক্ষণ আবার ওর মধ্যে ফুটে উঠেছে, তক্ষুনি আমাকে তাড় করবেন। আমি নিজে এসে থাকবো ওর সঙ্গে। লোকে বলে নাকি সত্যি? ছাগলদাড়িতে হাত বুলোতে বুলোতে অসহিষ্ণু গলায় ডাক্তার বললেন, আরে না না না, রাখো রাখো। কি বললে? পাগল তো? হ্যাঁ, নিশ্চয়ই পাগল, কিন্তু কি হয়েছে তাতে? সব আর্টিস্টই একটু না একটু পাগলই হয়। পাগল বলেই ওরা শিল্পী, পাগল বলেই ওদের আমি ভালোবাসি। সময় সময় আমার মনে হয় আমিও যদি অমন পাগল হতে পারতাম। যে চরিত্র সত্যিকারের অসাধারণ, তার মধ্যে কিছু না কিছু উন্মত্ততা থাকবেই। কার কথা জানো? অ্যারিস্টটলের। আমি বুঝি ডাক্তার, তবে কি জানেন, বয়স ওর বেশি নয়, সবে ৩৭। সারাটা জীবন ওর সামনে। ডাক্তার গ্যাজেট মাথা থেকে অদ্ভুত দর্শন টুপিটা খুলে কবার তার মাথার এলোমেলো চুলে দ্রুত আঙুল চালিয়ে নিয়ে বললেন, আমার হাতে যখন ছেড়ে দিয়েছ তখন ভাবনা নেই। শিল্পীদের ধাত আমার জানা আছে। ১ মাসের মধ্যে ওকে আমি নতুন মানুষ করে তুলব। অসুখের সমস্ত দুর্ভাবনা এক্ষুনি ওর মন থেকে তাড়িয়ে দেব। আজ বিকেলেই আমার বাড়িতে ওকে কাজে লাগিয়ে দেব। বলবো আমার একটা পোর্ট্রেট আঁকতে। কাজ করলেই সেরে উঠবে ঠিক। ভিনসেন্ট পায়ে পায়ে এগিয়ে এলো কাছাকাছি। গ্রামাঞ্চলের পরিচ্ছন্ন পার্বত্য বাতাস তার নিঃশ্বাসে। বললে সে, জোয়ার বাচ্চাটাকে তোমার এখানে নিয়ে আসা উচিত থিও। শহরে বসে ছেলেপুলে মানুষ করা পাপ। গ্যাজেট চেঁচিয়ে উঠলেন, ঠিক ঠিক। এই ধরো রবিবার, ছুটির দিন তোমরা সবাই এখানে এসে আমাদের সঙ্গে সারা দিন কাটাবে। ধন্যবাদ ডাক্তার, বেশ তো, নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, আমার ফিরতি ট্রেন এলো, চলি আমি। ভিনসেন্টকে দেখবেন ডাক্তার। আর হ্যাঁ, তুমি রোজ আমাকে ১ লাইন করে চিঠি লিখবে, ভুলো না কিন্তু। ভিনসেন্টের বাহুমূল ধরে তাকে ঠেলতে ঠেলতে ডাক্তার গ্যাজেট এগোলেন। নার্ভাস গলায় বকবক করা তার স্বভাব। উত্তরের প্রত্যাশা করেন না, নিজের মনেই কথার জাল বুনে চলেন। এই যে রাস্তাটা দেখছো, এটা সোজা একেবারে গ্রামে চলে গেছে। না না না, এই রাস্তায় নয়, চলো ওই পাহাড়ের ওপর উঠলে চারিদিকে দৃশ্যটা চমৎকার দেখতে পাবে। ইজেল পিঠে নিয়ে হাঁটতে কষ্ট হচ্ছে না তো?
ওই দেখো বাঁদিকে, ওটা ক্যাথলিক গির্জে। লক্ষ্য করেছো যে ক্যাথলিকরা সবসময় পাহাড়ের ওপর গির্জে বানায়? লোককে যাতে মুখ উঁচু করে তাদের দিকে তাকাতে হয়। না, সত্যি দিন দিন বুড়ো হয়ে যাচ্ছি। এই খাড়াইটুকু উঠতে আজকাল কষ্ট হয়। চারিদিকে কি চমৎকার সর্ষের ক্ষেত দেখেছো? ওই চাষের ক্ষেত আভার্স গ্রামটাকে ঘিরে রেখেছে। হ্যাঁ, প্রভিন্সের মতো অত হলুদ এই ক্ষেত নয়, তা ঠিক, তবু এই দৃশ্য তোমাকে আঁকতে হবে, হবে না? এবার পাহাড়ের ওই ডান দিকে দেখো, ওইটা হচ্ছে সমাধিক্ষেত্র। সুন্দর জায়গাটা না? আচ্ছা, যে মরেছে তার দেহটা কোথায় কবর দেওয়া হবে তাতে এমন কিছু এসে যায় না, না? তবু মৃতের প্রতি সম্মান বলে তো একটা কথা আছে। সমাধিক্ষেত্রের জন্য বেছে বেছে সবচেয়ে মনোরম জায়গাটা আমরা ঠিক করে রেখেছি। চলো না ভেতরে। হ্যাঁ হ্যাঁ, গেটটা ঠেলে খোলো। দেখো, সমস্ত খোলা উপত্যকাটা চোখের সামনে ভেসে উঠল, তাই না? আর ওই দেখো আমাদের ওই মিষ্টি নদীটা। ডাক্তার গ্যাচেটের কথার তোড় থেকে আত্মরক্ষার তাগিদে ভিনসেন্ট কাঁধ থেকে ইজেলটা নামিয়ে তাড়াতাড়ি গেট পার হয়ে এগোলো। ঠিক একেবারে পাহাড়টার মাথায় দেওয়াল ঘেরা চৌকো এক টুকরো জায়গা, একটা দিকে ঢালু বেয়ে কিছুটা গড়ানো। এইটাই গ্রামের সমাধিক্ষেত্র। সত্যি ভারী অপূর্ব স্থানটি। পিছনের দেওয়ালের উপরে চোখের সামনেই আইস নদী, ছায়া ঘেরা সবুজ রঙের জলরেখা শস্য শ্যামলা উপত্যকার মাঝখান দিয়ে আঁকা বাঁকা গতিতে চলেছে। যত দূর চোখ যায় দুটি তীর শ্যামায়িত। ডান দিকে উত্তরায় ছাড়িয়ে গ্রাম, বাড়ির সব ছাদ খড়ে ছাওয়া। অনতি দূরে আরেকটি অনুরূপ উঁচু টিলা, তার মাথায় পুরনো একটি পাকা বাগান বাড়ি। ছোট্ট সমাধিক্ষেত্রটি আলো হয়ে আছে মে মাসের প্রসন্ন সূর্যালোকে আর নববসন্তের রংবাহার কুসুম সজ্জায়। আকাশ জুড়ে পেলব নীলিমা, দিগন্ত ঘেরা অনির্বচনীয় প্রশান্তি। সে প্রশান্তি যেন সমাধি প্রান্তের। ভিনসেন্ট বললে, দক্ষিণ ফ্রান্সে যে গিয়েছিলাম তা ভালোই হয়েছিল ডাক্তার গ্র্যাচেট। সেজন্য উত্তর দিকের দেশটা আবার নতুন করে চোখে ফুটে উঠছে। দেখুন, ওই দূর নদী তীরে, ওই যেখানে সবুজ ঘাসে সূর্যের আলো এখনো পড়েনি, কত ভায়োলেট ওখানে ফুটে আছে। আপন কথার তোরে আপনি মত্ত ছিলেন ডাক্তার গ্যাজেট। চমকে উঠে উত্তর দিলেন, অ্যাঁ? ও হ্যাঁ, ভায়োলেট, ভায়োলেটই তো, খাসা ভায়োলেট। আর কি সুস্থ, কি শান্ত, কি শান্তিহারা সমস্ত পরিবেশ। পাহাড় থেকে নেমে শস্য ক্ষেত ছাড়িয়ে ডাক্তার গ্যাজেটের সঙ্গে ভিনসেন্ট চলল গ্রামের মধ্যে। ডাক্তার বললেন, আমার বাড়িতে তোমাকে থাকতে বলতে পারছি না বলে দুঃখিত, ঘরের অভাব। তবে আমার বাড়িতে রোজ তুমি আসবে, সেখানেই ছবি আঁকবে। ভিনসেন্টের হাত ধরে টানতে টানতে সোজা একেবারে নদীর ধার পর্যন্ত চললেন ডাক্তার। ভ্রমণকারীদের জন্য আধুনিক একটি হোটেল সেখানে। মালিকের সঙ্গে গ্যাজেট কথাবার্তা বলে নিলেন। থাকা খাওয়া বাবদ দৈনিক খরচ 6 ফ্রাঙ্ক। ডাক্তার বিদায় নিলেন। নাও, চটপট গুছিয়ে নাও, ঠিক 1টার সময় আমার বাড়িতে আসবে, ডিনার খাবে আমার সঙ্গে। সঙ্গে এই জেলার রং তুলি আনতে ভুলো না। আজই আমার একটা পোর্ট্রেট শুরু করতে হবে। নতুন ছবিও 2-1খানা এনো, অনেক গল্প হবে তখন, কেমন? ডাক্তার চোখের আড়াল হবার সঙ্গে সঙ্গে ভিনসেন্ট জিনিসপত্র হাতে তুলে পা বাড়ালো। হোটেলওয়ালা বললে, আরে কি হলো মশাই, কোথায় চললেন? যেখানে খুশি, তবে আপনার এখানে আর নয়। ভেবেছেন কি আমি কি ক্যাপিটালিস্ট? হোটেল খরচ 6 ফ্র্যাঙ্ক রোজ। আমি দিনমজুর মশাই, দিনমজুর। সোজা বাজার অঞ্চলে গিয়ে ভিনসেন্ট একটা ক্যাফে খুঁজে নিল। ক্যাফেটার নাম রাভো। দৈনিক চার্জ সেখানকার 6 ফ্র্যাঙ্কের জায়গায় মাত্র 3.5। র্যাভো ক্যাফেটা আবারসের ধারে কাছে যত শ্রমিক ও কৃষাণদের আড্ডা। সামনে দরজা দিয়ে ঢুকে ডান দিকে একটি মদের বার, আর বাঁ দিক জুড়ে আধো অন্ধকার খাবার ঘর। মোটা মোটা কাঠের টেবিল আর বেঞ্চি দিয়ে সাজানো। ক্যাফের পিছন দিকে ময়লা আধছেড়া সবুজ বনাত মোড়া একটা বিলিয়ার্ড টেবিল। এইটাই রাভোর গর্ব।
তারপর সিঁড়ি আর একেবারে শেষে রান্নাঘর। সিঁড়িটা উঠেছে দোতলায়, সেখানে পরপর 3টি শোবার ঘর। ভিনসেন্টের ঘরের জানলা দিয়ে চোখে পড়ে পাহাড়ের উপর ক্যাথলিক গির্জার চূড়াটা, সমাধিক্ষেত্রের ঝকমকে ব্রাউন রঙের পাঁচিলের খানিকটা অংশ। ইজেল, রংতুলি আর আর্স বাহিনীর একটি ছবি নিয়ে ভিনসেন্ট ডাক্তার গ্যাচেটের বাড়ির খোঁজে বার হলো। বাজারের প্রধান রাস্তাটা, যেটা স্টেশন থেকে চলে এসেছে, সেটা দিয়ে খানিকটা এগিয়ে পড়ল সে 3 রাস্তার এক মোড়ে। ডান দিকে রাস্তাটি গেছে সেই বাগান বাড়ির পাহাড় ছাড়িয়ে, বাঁদিকে রাস্তাটি গেছে শস্য ক্ষেতের মধ্যে দিয়ে নদী তীর পর্যন্ত, মাঝের রাস্তাটি গেছে পাহাড়ের গা দিয়ে। এই রাস্তাটির কথায় গ্যাচেট বলে দিয়েছিলেন। এই পথেই সেই গোল। রাস্তার ধারে ধারে বাড়ি, কুটিরগুলো ভেঙে পড়ছে, তার জায়গায় উঠছে পাকা বাড়ি। গ্রাম্য রূপের উপর শহরের আক্রমণ শুরু হয়েছে ধীরে ধীরে। উঁচু পাথরের পাঁচিল ঘেরা ডাক্তার গ্যাচেটের 3 তলা পাকা বাড়ি, সামনে মস্ত বাগান। সামনের গেটে পেতলের ঘণ্টা। ঘণ্টা বাজাতেই গ্যাচেট নিজে এসে সমাদর করে ভিনসেন্টকে ভেতরে নিয়ে গেলেন। প্রথমে নিয়ে গেলেন বাড়ির পেছন দিকের উঠোনে। সেখানে হাঁস, মুরগি, ময়ূর, বিড়াল প্রভৃতি গৃহপালিত পশু পাখির আড্ডা। সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটি প্রাণীর পূর্ণাঙ্গ ইতিবৃত্ত বর্ণনা করবার পর তিনি ভিনসেন্টকে টেনে নিয়ে গেলেন বাড়ির ভিতর বসবার ঘরে। মস্ত ঘরটা, বিরাট উঁচু ছাদ, সামনে বাগানের দিকে 3টি কেবল ছোট ছোট জানলা। সারা ঘর ভর্তি চেয়ার, টেবিল, আসবাবপত্র আর অসংখ্য টুকিটাকির এত ভিড় যে একটু অসাবধানে হাঁটাচলা করলে বিপদ। জানলার অপ্রাচুর্যে ঘরটা অন্ধকার অন্ধকার, তার উপর প্রত্যেকটি আসবাবের রং কুচকুচে কালো। গ্যাচেট সেই বস্তুর ভিড়ের মধ্যে এদিক ওদিক দৌড়ন আর এটা ওটা জিনিস তুলে তুলে ভিনসেন্টের হাতে দেন। ভালো করে ভিনসেন্ট জিনিসটা দেখবার আগে আবার সেটা ছো মেরে সরিয়ে নিয়ে গিয়ে হাতে ধরিয়ে দেন আর একটা বস্তু। এই 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 যে ফুলদানিটা দেখছো, এই ফুলদানিতে ফুল রেখে দেলাক্রোয়া একটা ছবি এঁকে গেছে। দেখো দেখো, ভালো করে হাত দিয়ে দেখো, ঠিক ছবির আঁকা ফুলদানির মতোই লাগছে কিনা। আর ওই যে চেয়ারটা দেখছো, জানলার ধারে ওই চেয়ারে বসে বসে করবে আমার বাগানের দৃশ্য আঁকতো। আচ্ছা, এই পিরিচগুলো কেমন লাগছে? ভারী চমৎকার না? জানো, দিমুলিন জাপান থেকে আমার জন্য এগুলো এনেছিল। এটার ওপর ফুল সাজিয়ে ক্লব মনে এঁকেছিল। ছবিটা আমার কাছে আছে দোতলায়, চলো তোমাকে দেখাই। খাবার টেবিলে গ্যাচেটের ছেলে পলের সঙ্গে ভিনসেন্টের আলাপ হলো। বছর 15 বয়সের ভারী সুদর্শন আর প্রাণখোলা কিশোরটি। গ্যাচেট পেট রোগা মানুষ, ডিনার কিন্তু পঞ্চব্যঞ্জনের। শুকনো কালো রুটি আর দুর্ভোজ্য চচ্চড়ি খেয়ে ভিনসেন্ট অভ্যস্ত। এমনি রাজভোগ সে খুব বেশি খেয়ে উঠতে পারল না। খাওয়া শেষ হতেই গ্যাচেট ঘোষণা করলেন, ব্যাস, আর আড্ডা নয়, এবার কাজ। তুমি আমার একটা পোর্ট্রেট শুরু করো ভিনসেন্ট। যেমনি আছি তেমনিই বসে পড়ি, কি বলো? ভিনসেন্ট সবিনয়ে বললে, দেখুন ডাক্তার, কিছু মনে করবেন না। আপনার সঙ্গে আরেকটু ঘনিষ্ঠ হবার আগে আপনার পোর্ট্রেটে আমি হাত দেব না, নইলে সে ছবি সত্য ছবি হবে না। তা বটে, তা বটে, ঠিকই হয়তো বলেছ কথাটা। তবে ভায়া, বসে থাকা তো চলবে না, আঁকতে একটা কিছু হবেই আমার সামনে বসে। কেমন করে তুমি আঁকো আমি দেখব না? তাহলে ধরুন বাগানের একটা দৃশ্য। বাহ বাহ, চমৎকার, চলো আমি তোমার ইজেল পেতে দেব। আয় পল, মসিয়ে ভিনসেন্টের ইজেলটা বাগানে নিয়ে চল তো। নাও ওঠো এখন, ঠিক কোন জায়গায় ইজেলটা রাখতে হবে দেখিয়ে দেবে। আমিও তোমায় বলতে পারবো ঠিক একই জায়গায় বসে অন্য কোনো শিল্পী এঁকেছেন কিনা। ভিনসেন্ট আঁকতে শুরু করলো। ডাক্তার গ্যাচেট তাকে ঘিরে চারপাশে লাফিয়ে লাফিয়ে বেড়াতে লাগলেন, আর ক্ষণে ক্ষণে নানা রকম দেহভঙ্গি, মুখভঙ্গি আর চিৎকার করে করে উঠতে লাগলেন। কখনো আনন্দে, কখনো বিস্ময়ে, কখনো আশঙ্কায়, মুহূর্তে মুহূর্তে ভাবে, ভাষায় আর উত্তেজনার নব নব অভিব্যক্তি। দেখি দেখি, হ্যাঁ
ঠিক ধরেছ তুমি রংটা। হ্যাঁ, জল হবে লালচে। বাহ, চমৎকার! আহ, এই রে, বলছি, গাছটা তুমি খারাপ করবেই। না, তা তো নয়, ঠিকই তো করলে দেখছি। বহুত আচ্ছা। আরে, আরে, ওটা আবার কি রং দিলে? আর একটু নীল দাও। এ কি, এটা কি তোমার প্রভিন্স পেয়েছো নাকি? সাবধান, সাবধান, লাইনটা যেন মোটা করে ফেলো না। আহা হা আহা হা! আর একটু হলুদ করলে না ফুলটাকে? হ্যাঁ, হ্যাঁ, এই তো চাই। আঁকছো দৃশ্য, জীবন্ত দৃশ্য, স্টিল লাইফ তো নয়। তবে অমনি সঙের মতো ওটাকে, না, 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 আমার ভুল হয়েছে, ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে। একদম, একদম ঠিক করেছ। আহা! তাই বলে অতটা নয়। এই কেমন, আমার কথা ঠিক হলো তো? কি সর্বনাশ! এই যে একেবারে যাতা! না, 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 বুঝতে পেরেছি, ধরতে পেরেছি। হ্যাঁ, না, 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 ছেড়ো না, চেপে ধরো প্রাণপণে। বাহ, বাহ, বাহ! চমৎকার, চমৎকার, অপূর্ব, মার্ভেলাস ভিনসেন্ট! ডাক্তারের এই সশব্দ অঙ্গবিকৃতি ভিনসেন্ট শেষ পর্যন্ত আর সহ্য করে উঠতে পারল না। ক্লিষ্ট কণ্ঠে সে বললে, দেখুন মসিয়ে গ্যাজেট, এতটা উত্তেজনা আপনার স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ নয় কি? নিজে ডাক্তার হয়ে এটুকু আপনার বোঝা উচিত যে নার্ভকে ঠান্ডা রাখাটা কতটা দরকার। কিন্তু সামনে বসে কেউ যদি ছবি আঁকে, গ্যাজেটের পক্ষে সে অবস্থায় ঠান্ডা থাকা অসম্ভব। আঁকা শেষ করে ডাক্তারের সঙ্গে ভিনসেন্ট বাড়ির মধ্যে গেল ও তাকে আর্লসবাসিনীর ছবি দেখাতে লাগলো। ডাক্তার চোখ বেঁকিয়ে ছবিটা দেখতে লাগলেন। দেখতে দেখতে আপন মনে বহুক্ষণ সরব তর্ক বিতর্ক করার পর শেষ পর্যন্ত তিনি হাঁকলেন, না, এ আমি নিতে পারি নে। এই ছবিকে গ্রহণ করা অসম্ভব আমার পক্ষে। কি তুমি বলতে চেয়েছো এই ছবিতে? কিছুই না, আর্লসের সব মেয়ের প্রতিভা আমার ছবি, এটুকুই বলতে পারেন। সমস্ত আর্লস কন্যার মৌলিক যে চরিত্ররূপ, তাকে আমি রঙের মধ্যে দিয়ে প্রকাশ করতে চেষ্টা করেছি, এইমাত্র। দুঃখব্যঞ্জক স্বরে ডাক্তার বললেন, তা তো বুঝলাম, কিন্তু আমি ছবিটাকে স্বীকার করে নিতেই পারছি না যে। আপনার শিল্প সংগ্রহগুলি একটু দেখতে পারি না? পারো, পারো, যাও, সারা বাড়ি ঘুরে ঘুরে দেখো। তোমার এই মহিলাটিকে নিয়ে আমি রইলাম, দেখি এর সঙ্গে আমার ভাব জমে কিনা। প্রায় 1 ঘন্টার উপর ভিনসেন্ট সারা বাড়ি ঘুরে ঘুরে নানা শিল্প সংগ্রহ দেখে বেড়াতে লাগলো। সঙ্গে রইল সুবোধ বালক পল। একটা ঘরে সে দেখল এক কোণে নিতান্ত হেলাফেলায় পড়ে রয়েছে গিলামিনের একখানা ছবি, বিছানায় শোয়া নগ্ন নারী মূর্তি। ছবিটার কোনো যত্ন নেই, ক্যানভাসে ফাটল ধরেছে। ভিনসেন্ট যখন ছবিটা হাতে তুলে নিয়ে পরীক্ষা করছে, এমন সময় দ্রুত পদক্ষেপে ঘরে ঢুকলেন ডাক্তার গ্যাজেট। তার আর্লসবাসিনী সম্বন্ধে এক রাশ প্রশ্ন একসঙ্গে করে গেলেন। বলেন কি, এতক্ষণ ধরে একলা একলা ছবিটা আপনি দেখছিলেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, আসছে, আসছে, আস্তে আস্তে ধরতে পারছি। রাগ করবেন না ডাক্তার, এমন চমৎকার গিলামিনটা আপনি অযত্নে ফেলে রেখেছেন। শিগগির বাঁধাই করিয়ে নিন, নইলে একেবারে যাবে। গ্যাজেটের কানে গেল না কথাটা। তুমি বলছো তুমি ছবিটার ড্রয়িংয়ে গগাকে অনুসরণ করেছ, আমি কিন্তু তা মানি নে। তাছাড়া পদে পদে প্রতিকূল রঙের একই সংঘর্ষ। নারীর নারীত্বতা তো এখানেই গেছে। না, 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 কি বললাম? না, তা বোধ হয় ঠিক নয়। তাহলে ও আমার কাছে আসছে কেন? ছবির কাঠামো থেকে বার হয়ে আমার বুকে এসে স্পর্শ করতে চাইছে কেন? যাই, আবার গিয়ে দেখি। সমস্ত সুদীর্ঘ বিকেলবেলাটা গ্যাজেট ভিনসেন্টের ওই আর্লসবাসিনীকে নিয়ে কাটালেন। কখনো তার সামনে এসে চোখ পাকিয়ে দাঁড়ান, কখনো নিচে বেড়ান তার চারপাশে। হাজার রকমের মুখভঙ্গি আর দেহভঙ্গি, হাজার প্রশ্ন করেন নিজেকে, নিজেই তার উত্তর দেন, কিন্তু এক মুহূর্তের জন্য চোখ ফেরান না অন্যদিকে। সন্ধ্যার অন্ধকার নেমে এলো। এতক্ষণে ওই নারী সম্পূর্ণ করে তার হৃদয় জয় করে নিল। তার কাছে ধরা পড়ে গেলেন তিনি।
এই ধরা পড়ায় কত তৃপ্তি, কত সংশয়ের অবসান। শেষ পর্যন্ত ছবিটার সামনে শান্ত, পরিশ্রান্ত, আনন্দ অলস ভঙ্গিতে দাঁড়িয়ে ডাক্তার বললেন, সত্যি সহজ হওয়া কি শক্ত! এত সুন্দর ও! সহজ বলেই সুন্দর, সহজ বলেই গভীর। একটা ছবির মধ্যেও চরিত্রের এত গভীরতার উপলব্ধি আগে আমার কখনো হয়নি। ভালো যদি লাগে ডাক্তার, নিন আপনি ওকে, আর আজকের আঁকা বাগানের এই ছবিটাও। কিন্তু এসব ছবি তুমি আমাকে দেবে কেন ভিনসেন্ট? ওগুলোর কি যাতা দাম? দুদিন পরেই হয়তো আমার দেখাশোনা সবকিছু আপনাকেই করতে হবে। তার মূল্য পয়সা দিয়ে আমি দেব, সে সঙ্গতি কোথায়? তার কিছুটা মূল্য দিয়ে রাখতে চাই এই ছবি দিয়ে। কিন্তু আমি কি পয়সার জন্য তোমার উপর ডাক্তারি করব বলেছি? সম্পর্কটা তো বন্ধুত্বের। ঠিকই তো। তাহলে আপনাকে ছবি দেওয়াও তো আমার পক্ষে আরো সহজ হয়ে গেল। সম্পর্কটা তো বন্ধুত্বের। ভিনসেন্ট শান্ত মনে জমিয়ে বসল আভার্সে। নতুন করে আবার শুরু করলো শিল্পী জীবন। ঠিক করলো রোজ রাত্রে শুতে যাবে ঠিক 9টায়, ভোর 5টায় উঠে দিনের কাজ শুরু করবে। আবহাওয়াও চমৎকার, মিষ্টি মেদুর রোদ, সারা উপত্যকা জুড়ে সবুজের নবোদ্ভাস। সেন্ট পলের উন্মাদশালায় থাকতে যতবার সে অসুখে পড়েছিল, তার প্রতিফল পাচ্ছে বৈকি। হাতে তুলি ধরলে হাত থেকে খসে খসে পড়ে যেতে চায়। বুঝল সে, ছবি আঁকার অভ্যাসটায় নতুন করে রপ্ত করতে হবে। থিওকে সে লিখল বার্গের 60খানা চারকোলে আঁকা স্টাডি পাঠাতে কপি করার জন্য। মানুষের চেহারা, বিশেষ করে নগ্ন দেহ, আবার ছাত্রের মতো অনুশীলন করা দরকার, নইলে কোথায় ভুল ধরা পড়ে যাবে। আভার্সে সে এদিক ওদিক ছোটখাটো একটা বাড়ির খোঁজ করতে লাগলো স্থায়ীভাবে বাসা বাঁধবার জন্যে। মাঝে মাঝে মনের কোণে একটি মধুর ভাবনা উঁকি দিতে লাগলো। থিও যে বলেছিল এখনো তার সময় আছে সংসারী হওয়ার, সত্যিই কি সংসার সঙ্গিনী কোনোদিন আসবে? সেন্ট মেরিতে অর্ধেক আঁকা কয়েকখানা ছবি সাজিয়ে নিয়ে বসলো সেগুলোকে সম্পূর্ণ করার জন্যে। এ কিন্তু হঠাৎ আলোর ঝলকানি, নির্বাণোন্মুখ প্রদীপের জ্বলন্ত আকুতি। উন্মাদাগারের দীর্ঘদিন অজ্ঞাতবাসের পর এক একটি দিন মনে হয় এক একটি সপ্তাহের মতো। এত সময় নিয়ে কি করবে সে? কি তার কাজ? আজকাল সে আর ছবি আঁকতে পারে না সারাদিন। ছবি আঁকার সেই উদ্দাম ক্ষিপ্র শক্তিও সে হারিয়েছে। নিরবচ্ছিন্নভাবে ছবি এঁকে যাবার বাসনাও তার নেই। আর্লসের দুর্ঘটনার আগে প্রতিদিন সূর্যাস্তের সময় সে দুঃখ করত দিনটা আরো দীর্ঘ হলো না কেন এই বলে। এখন দিন আর তার কাটে না। প্রাকৃতিক দৃশ্য খুব কমই আজকাল তাকে আকর্ষণ করে। যদি বা দৃশ্যপট আঁকে, আঁকে শান্ত, নির্লিপ্ত, নিরাসক্ত মন নিয়ে। উত্তপ্ত রক্তের উত্তেজনা নিয়ে পটের উপরে রং তুলির আঘাত করে যাবার উদ্দাম উদ্দীপনা তার চিত্ত থেকে অবগত। আঁকতে পারে না সে আজকাল সত্যিকারের আঁকা যাকে বলে। আঁকা আঁকা খেলা করে শুধু। সকাল থেকে সন্ধ্যার মধ্যে একদিনে একখানা ছবি শেষ নাই বা হলো, কি তাতে যায় আসে? আভার্সে তার বন্ধু বলতে একমাত্র ডাক্তার গ্যাজেট। রোজ তাকে প্যারিসে যেতে হয়। সেইখানেই তার রোগী দেখবার প্রধান চেম্বার। প্রায় রাত্রের দিকে ক্যাফে র্যাভোতে এসে ভিনসেন্টের কাজ দেখে যান। ডাক্তারের চোখে কেমন একটা চরম আশাভঙ্গের মুখ বেদনার স্পর্শ। কেন তা ভেবে ভেবে ভিনসেন্ট অবাক হয়। একদিন সে বলে ফেললে, আপনি এত অসুখী কেন ডাক্তার? আহ ভিনসেন্ট, সারাটা জীবন ধরে কত খাটলাম, বুড়ো বয়সে কেবলই মনে হয় লাভ হলো কার কি। ডাক্তার যে অসুখী হব না, সারাটা কাল অসুখ দেখে দেখেই যে কাটলো, রোগ, যন্ত্রণা, বেদনা। কি যে বলেন, আপনার কাজটা যদি আমি পেতাম। কেমন একটা আত্মহারা উদ্দীপনার আলো জ্বলে উঠল গ্যাজেটের চোখে। বললে, না না ভিনসেন্ট,
চিত্রকর হওয়া, পৃথিবীতে এর চাইতে মহত্তর কীর্তি আর কিচ্ছু নেই। সারা জীবন ধরে আমি ভেবেছি যদি আমি চিত্রকর হতে পারতাম। হাহ, পারলাম না কিছুতেই। এখান থেকে ওখান থেকে এক আধ ঘন্টা চুরি করি, কিন্তু পরিপূর্ণ মুক্তি নেই। কত রোগী যারা আমাকে চায়, তাদের এড়িয়ে যাব কেমন করে? ডাক্তার গ্যাচেট হাঁটু গেড়ে বসে ভিনসেন্টের খাটের তলা থেকে এক গাদা ছবি টেনে বার করলেন। চোখের সামনে মেলে ধরলেন রৌদ্রোদ্ভাসিত একগুচ্ছ হলুদ সূর্যমুখী। এরকম একটি ছবি যদি আঁকতে পারতাম ভিনসেন্ট, তাহলে বুঝতাম জীবন আমার সার্থক। সারাটা জীবন আমি কাটালাম অসংখ্য লোকের ব্যাধি বেদনা সারিয়ে সারিয়ে, কিন্তু কত আর সারাবো? মানুষ যে মরণশীল। তোমার ওই সূর্যমুখীর গুচ্ছ, এরা চিরন্তন। শতাব্দী পারেও এরা মানুষের অন্তর বেদনাকে ঘোচাবে, যুগান্ত পরেও মানুষের হৃদয়ে করবে আনন্দের সূর্যরশ্মি সম্পাত। সেই জন্যই ভিনসেন্ট, তোমার জীবন সার্থক। কোনো দুঃখ তোমার থাকার তো কথা নয়। কদিন পরে ভিনসেন্ট ডাক্তার গ্যাজেটের একটা পোর্ট্রেট আঁকল। নীল ফ্রক কোট গায়ে, মাথায় সাদা টুপি, ব্যাকগ্রাউন্ডটা গাঢ় কালচে নীল। মুখ আর হাতের রংটা সে দিল ঠিক চামড়ার রঙের সঙ্গে মিলিয়ে। পোজটা হলো এইরকম যে গ্যাজেট একটা লাল টেবিলের উপর হেলান দিয়ে বসে রয়েছেন। টেবিলটার উপরে হলদে রঙের একটা বই আর লাল টকটকে ফুল ফোটা গাছের একটি টব। ডাক্তার একেবারে ক্ষেপে উঠলেন ছবিটা পেয়ে। এত উচ্ছ্বসিত প্রশংসা ভিনসেন্ট জীবনে কখনো শোনেনি। এমনি আবেগবিহ্বল স্তুতি ভাষণের সঙ্গে কখনো পরিচয় হয়নি তার। ছবিটার কপি করতে সে ডাক্তারের কথায় রাজি হলো। এতে ডাক্তারের খুশির আর সীমা নেই। তাহলে ওপরে চলো, সেখানে আমার প্রিন্টিং মেশিন আছে, আমার কারখানা, চলো তোমাকে দেখায়। প্যারিসে চলো একবার ভিনসেন্ট, সেখানে তোমার সব ছবির একটি লিথোগ্রাফ করে দেব। কারখানা ছাদের চিলে কোঠায়। পৌঁছতে হয় সরু একটা সিঁড়ি বেয়ে উঠে, ছোট্ট একটা চোরা দরজা খুলে। কত রকমের অদ্ভুত যন্ত্রপাতিতে ভর্তি সেই ঘর। ধুলো পড়া বোতল ভর্তি কত বিচিত্র রঙের রস। ভিনসেন্টের মনে হলো কোন মধ্যযুগের রাসায়নিকের গুপ্ত গৃহে বুঝি সে পা দিয়েছে। আবার নিচে নামতে নামতে তার চোখে পড়ল গিলামিনের আঁকা সেই নগ্ন নারীর ছবিটি তেমনি অযত্নে পড়ে আছে। সে বললে, ডাক্তার গ্যাচেট, সত্যি আপনি একটা মাস্টারপিস নষ্ট করছেন। ছবিটা বাঁধাচ্ছেন না কেন বলুন তো? হবে হবে, এই বাঁধাবো এবার। কবে প্যারিসে যাবে বলো তো? যত চাও লিথোগ্রাফ আমি করিয়ে দেব, সেজন্য যা জিনিস লাগে সব দেব আমি। মে মাস গেল, এলো জুন। পাহাড়ের ওপরে ক্যাথলিক গির্জাটা আঁকতে বসলো ভিনসেন্ট একদিন। মাঝ পথে বিকেলের দিকে এমন ক্লান্ত লাগলো যে ছবিটা শেষ করা হলো না। খালি অধ্যাবসায়ের গুণেই সে মাটিতে উপুর হয়ে শুয়ে শুয়ে কোনো রকমে একটা শস্যক্ষেত্রের দৃশ্য এঁকে তুলল। মাদাম ডবিনির বাড়ির একটা বড় ছবি সে আঁকলো আর একটা বাড়ির ছবির দৃশ্যটা রাত্রির। আর সর্বশেষে সন্ধ্যার একটি দৃশ্য, দিনান্তের হলুদ আকাশের পরিপ্রেক্ষিতে স্তব্ধ কৃষ্ণ দুটি পিয়ার গাছ। আঁকার মধ্যে পুরনো রংটুকু আছে, কিন্তু রস নেই কোনো আর। যেটুকু আঁকতে পারে তা শুধু অভ্যাস বসে। উন্মাদ ব্যাকুলতায় গত 10 বছর ধরে প্রতি মুহূর্তের তার আত্ম উন্মোচন, আকাশচুম্বী তার সৃষ্টি সাধনা, তারই কিছুটা অবশেষ, উচ্ছ্বসিত জীবনাবেগের বাকি কিছুটা রেশ, এর বেশি নয়। প্রকৃতি আগে তাকে রোমাঞ্চিত করত ক্ষণে ক্ষণে, অধুনা সে উদাসীন। পিঠে ইজেল বেঁধে ছবির সন্ধানে একলা ঘুরতে ঘুরতে আপন মনে সে বলে, না, কত এঁকেছি, আর নতুন কিছু আঁকবার নেই, বলবার নেই। বাকি শুধু নিজেরই অনুকরণ। তা করে কি লাভ? প্রকৃতিকে সে ভালোবেসে এসেছে চিরদিন। সে ভালোবাসা তার মন থেকে মরে যায়নি। সেই প্রকৃতিকে হাতের মুঠোয় আনবার, নিজের ক্যানভাসে বর্ণের রেখায় বন্দি করবার এতদিনের ব্যাকুলতাটা বিসর্জিত হয়ে গেছে।
আসলে জ্বলে গেছে তার বুকের ভেতরটা, সৃষ্টির রস গেছে শুকিয়ে, উর্বরতা নেই, শুধু শুষ্ক অঙ্গার। পুরো জুন মাসটায় 5টা ছবি মাত্র সে এঁকেছে। দেহে মনে ক্লান্তির আর শেষ নেই। খালি হয়ে গেছে সে, নিঃশেষ হয়ে গেছে। যা একদা ছিল রস ভারাক্রান্ত ফল, তা এখন শুকনো খোসা। মনে জ্বলেছিল যে অগ্নি, গত 10 বছরে ছবির পর ছবি তার এক একটি স্ফুলিঙ্গকে হরণ করেছে। এখন নির্বাপিত শিখা, পড়ে আছে শুধু বিবর্ণ ধূমরাশি। তবু সে আঁকে, তা শুধু এই কথা ভেবে যে থিওর ঋণ তাকে হালকা করতে হবে যতটা পারে। কিন্তু আবার যখন ভাবে যে থিওরি বাড়িতে এত ছবি তার জমে আছে যে 10 জন্মেও বিক্রি হবে না, তখন আবার বিস্বাদে সেই ইজেলটা দূরে ঠেলে দেয়। দিন ঘনিয়ে আসছে। জুলাই মাসে আবার পাগল হবার পালা। শঙ্কিত দুশ্চিন্তায় মন ভরে থাকে। আবার কখন কি না কি করে ফেলবে। এই গ্রামেও আর মুখ দেখাবার জো থাকবে না তাহলে। প্যারিস থেকে আসবার সময় থিওর সঙ্গে পয়সা কড়ির পাকাপাকি ব্যবস্থা করে আসতে পারেনি। থিও কত টাকা যে পাঠাবে তারও ঠিক নেই। এদিকে দিনে দিনে গ্যাজেটের চোখের দৃষ্টিতে যুগপৎ প্রশংসা আর আত্ম অনুশোচনার উদ্দাম জোয়ার ভাটা নারীতে তার কেমন একটা ধাঁধা লাগিয়ে দিয়ে চলেছে। অবস্থাটা চরমে পৌঁছলো যখন খবর এলো থিওর শিশুর খুব অসুখ। দুর্ভাবনায় একেবারে অস্থির হয়ে উঠল ভিনসেন্ট। সোজা চেপে বসলো প্যারিসের ট্রেনে। তার উপস্থিতি থিওর সংসারে বিড়ম্বনা বাড়ালো বই কমালো না। থিও নিজে অসুস্থ, তাছাড়া ভয়ানক দুশ্চিন্তাগ্রস্ত। ভিনসেন্ট নানা কথায় তাকে সাহস দিতে চেষ্টা করল। শেষ পর্যন্ত বলেই ফেলল থিও, একমাত্র ছেলের অসুখের জন্যই আমি এখন ভাবছি না ভিনসেন্ট। কি হলো? এছাড়া আবার কি থিও? ড্যাভেলন, আমার অন্নদাতা, ভয় দেখিয়েছে চাকরিটা আমার থাকবে না। সে কি, গুলিভসে তুমি যে 16 বছর ধরে কাজ করছো? তাতে কি এসে যায়? মালিকের অভিযোগ আমি তার ব্যবসার দিকে যথেষ্ট নজর দিচ্ছি না, তাও ওই ইমপ্রেশনিস্টদের খাতিরে। সত্যি, ইমপ্রেশনিস্টদের ছবি তো বেশি বিক্রি করতে পারি নে, যাও বা বিক্রি হয় তা খুব সামান্য দামে। ড্যাভেলন বলছে আমার দোকান নাকি গত বছর লোকসান দিয়েছে। কিন্তু সত্যি কি তোমাকে ছাড়িয়ে দিতে পারে? ইচ্ছে করলে পারবে না কেন? আমাদের ভ্যানকক পরিবারের কোনো স্বার্থই তো এখনো গুলিভসের কারবারে নেই। সব বিক্রি হয়ে গেছে। তা তা যদি করে তো তুমি কি করবে? নিজের একটা দোকান করতে পারবে না? তা কি করে পারবো? মূলধন কোথায় আমার? যে কটা টাকা জমেছিল তা তো প্রথমে বিয়েতে, তারপর বাচ্চার অসুখে খরচ হয়ে গেল। ওহ থিও, এই আমার পেছনে সারা জন্ম কাঁড়ি কাঁড়ি তুমি কত টাকা না ঢালতে। ও কথা বলো না। তুমি জানো আমি, কিন্তু কি তুমি করবে থিও? এখন আবার জোহানা রয়েছে, খোকাটি হয়েছে তার। জানি নে, যা হবার হবে। বাচ্চার ভাবনায় তো এখন ভাবি। কি বলো? ভিনসেন্টের উদ্বিগ্ন মুখের দিকে তাকিয়ে একটু ম্লান হাসি হাসল থিও। আর দিন কয়েক প্যারিসে রইল ভিনসেন্ট। রুগ্ন শিশুর যাতে অসুবিধে না ঘটে তাই বেশিরভাগ সময়ই সে বাড়ির বাইরে বাইরে কাটালো। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলো, তার উপর প্যারিসের জীবন, অনেক হইচই, অনেক উত্তেজনা। বাচ্চা ভিনসেন্ট একটু ভালো হতেই সে অবিলম্বে ফিরে গেল আভার্সের শান্ত পরিবেশে। কিন্তু শান্তি কোথায়? পঙ্গপালের মতো তার মাথার উপরে ঝাঁপিয়ে পড়েছে যত দুশ্চিন্তার পাল। থিওর চাকরি যাবে, থিওর রোজগার বন্ধ হবে। কি হবে তাহলে তার? কে খেতে দেবে? শেষ পর্যন্ত আধ পাগলা ভিখিরি হয়ে ঘুরতে হবে নাকি পথে পথে? আর জোহানা আর তার শিশু, তাদেরই বা কি হবে? হ্যাঁ, শিশু, বাচ্চা ভিনসেন্ট, প্রিয়তম তার ভাই থিওর খোকা। কেমন আছে সে এখন?
যদি না বাঁচে, শেষ হোক কি রোগা শরীর নিয়ে থিও সামলাতে পারবে? ঘন্টার পর ঘন্টা ভিনসেন্ট ক্যাফে রাভোর অন্ধকার খাবার ঘরে বসে থাকে। বাসি বিয়ার আর তামাকের বদ্ধ ধোয়ার গন্ধ ভরা ক্যাফে লামার্টিনের কথা মনে পড়ে। কখনো বিলিয়ার টেবিলের পাশে দাঁড়িয়ে লাঠি দিয়ে রংচটা বলগুলোতে এলোমেলো ঠোকাঠুকি লাগায়। হাতে পয়সা নেই, মদ কিনতে পারে না, রং কিনতে পারে না। কিসের নেশায় দুর্ভাবনাকে ডোবাবে? এমনি সময় থিওর কাছে টাকা চাওয়াও যায় না। এদিকে পায়ে পায়ে এগিয়ে আসছে জুলাই মাস, তার পাগল হওয়ার দিন। না জানি কি সে করে ফেলবে উন্মত্ত অবস্থায়। তখন সেই সামলাতে আবার কত টাকা খরচ হবে থিওর। মাঝে মাঝে কাজ করতে চেষ্টা যে করে না তা নয়, পারে না। যা কিছু আঁকবার সব তার আঁকা হয়ে গেছে, সব বলা হয়ে গেছে যা কিছু বলবার। সারা জীবন তাকে টেনেছিল প্রকৃতি, আজ সেই আকর্ষণও ফুরিয়েছে। ক্ষান্ত হয়ে গেছে তার শিল্পী জীবন। জুলাইয়ের মাঝামাঝি এলো, গরম পড়ল ভীষণ। থিওর মাথার উপর ভ্যালেডনের উদ্যত খড়গ, একদিকে ঘরে রুগ্ন সন্তান। তবু সে কোনো রকমে 50টা ফ্র্যাঙ্ক জোগাড় করে ভিনসেন্টকে পাঠালো। ভিনসেন্ট সেটা তুলে দিল মাদাম রাভোর হাতে। মাসটা এতেই চলে যাবে, এই শেষ, আর টাকা হাতে আসবে না। তারপর গনগনে দুপুরে জ্বলন্ত সূর্যের নিচে সে মুখ বুজে চুপ করে শুয়ে থাকে সমাধিক্ষেত্রের পাশের ফাঁকা ক্ষেতের মধ্যে। কখনো বা নদীর শ্যামল তীর বেয়ে উদ্দেশ্যহারা ঘুরে ঘুরে বেড়ায়। গ্যাজেটের কাছে কখনো যায়, ডিনারে বসে, স্বাদবিহীন অভ্যাসে খাবার মুখে পড়ে। তার শিল্পকৃতি নিয়ে ডাক্তার উচ্ছ্বসিত ভাষায় আলোচনা করে, সে শুধু চুপ করে শোনে। মনে মনে ভাবে, কার কথা নিয়ে এত বকবক করছে ডাক্তার? আমি? না না, আমি না। ওসব ছবি আমার আঁকা নয়, কখনো আঁকিনি আমি, জীবনে কখনো তুলি ধরিনি। ছবিগুলোর গায়ে ও সব নামসই ও আমার নামসই নয়। তুলির একটি আঁচড়ও আমি টানিনি ও সব ছবির ওপর। যে এঁকেছে সে আমি নই, অন্য কোনো লোক। অন্ধকারে নিজের ঘরে চিত হয়ে শুয়ে শুয়ে সে বিনিদ্র প্রহর কাটায়। ভাবে শুধু, হ্যাঁ, এও তো হতে পারে থিওর চাকরিটা যাবে না। ঠিক সে আমাকে মাসে মাসে 150 ফ্র্যাঙ্ক করে পাঠাবে, কিন্তু তখন আমি আমার এই সর্বরিক্ত জীবনটাকে নিয়ে করব কি? প্রবঞ্চিত করব কাকে? না একে উপায় ছিল না। বুকের মধ্যে যে আগুন জ্বলেছিল, রং আর রেখায় সে আগুনকে বুক থেকে নিংড়ে বার করে না দিয়ে আমার তো উপায় ছিল না। তাই তো বেঁচে ছিলাম। ভাইয়ের কাছে এতটা জীবন হাত পেতেও বেঁচে তো ছিলাম, কিন্তু এখন তো আর বুকে কোনো আগুন নেই। নিভে যাওয়া, ঠান্ডা হয়ে যাওয়া শুধু মুঠো মুঠো ছাই। এখন থেকে বেঁচে থাকা শুধু ওই সেন্ট পলের আশাহারা জীবন মৃতের মতো, যতদিন না মৃত্যু নিয়ে আসে চরম পরিত্রাণ। না 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 না, এও তো হতে পারে আবার আমি সুস্থ হয়ে উঠব, আবার ফিরে পাবো ছবি আঁকার বাসনা। হতে পারে বই কি, অসম্ভব নয়। হ্যাঁ, কিন্তু তখন তখন আমি আবার কোন মুখে থিওর কাছ থেকে টাকা নেব? যে টাকার এখন থেকে তার কত দরকার জোহানার জন্য, বাচ্চা ভিনসেন্টের জন্য। আমার পেছনে টাকা খরচ করা আর তো তার উচিত নয়। জোহানা আর তার শিশুকে বাইরে পাঠানো উচিত, যেখানে তারা সুস্থ হতে পারে, শক্ত হতে পারে। 10টা বছর ভাই আমাকে টেনেছে, তাই কি যথেষ্ট নয়? আরো আমি যদি এখন সরে না পড়ি, বাচ্চা ভিনসেন্টের ভবিষ্যৎ হবে অন্ধকার। আমার যা বলবার তা তো আমি বলেছি। এখন যে আমার নামে যে শিশুর নাম, তার কথা বলার দিন এসেছে। সবকিছু দুশ্চিন্তার মূলে চরম দুশ্চিন্তা। দিন ঘনিয়ে আসছে। এবারে উন্মত্ততার ফল কি হবে? এখনো তার মাথা ঠিক আছে, বিচার বুদ্ধি আছে, সংকল্প গ্রহণের ক্ষমতা আছে, কিন্তু এর পরের বার আক্রমণের পর আর যদি সেরে না ওঠে, চিরদিনের মতো যদি একেবারে উন্মাদ হয়ে যায়,
যদি জড় বস্তুতে পরিণত হয় কিংবা উন্মত্ত জানোয়ারে? থিও তখন কি করবে? সারা জীবনের মতো পাগলাগারদে কয়েদ করে রাখবে তাকে? ডাক্তার গ্যাজেটকে আরো দুটো ছবি উৎকোচ দিয়ে সত্যি কথাটা বার করে নিতে সে চেষ্টা করলো। ডাক্তার বললেন, না ভিনসেন্ট, ওরকম আক্রমণ আর হবে না। তুমি একেবারে সুস্থ হয়ে গেছো, আমি বলছি। তবে কিনা এতটা ভাগ্য সব সন্ন্যাস রোগীর হয় না। সেসব রোগীর শেষ পর্যন্ত কি হয় ডাক্তার? বারবার ক্রাইসিসের পর শেষ পর্যন্ত একেবারেই পাগল হয়ে যায়। তখন আর তাদের সারাবার কোনো উপায় থাকে না? না ভিনসেন্ট, শেষ হয়ে যায় তখন তারা। হয়তো জীবনের বাকি কয়েক বছর কোনো উন্মাদাগারে বন্দী হয়ে থাকে, কিন্তু চেতনা আর তাদের ফিরে আসে না। কোন আক্রমণটা যে চরম ক্রাইসিস তা কি করে বোঝা যায় ডাক্তার? তা অবশ্য কেউ বলতে পারে না। তবে থামো তুমি, এসব অলক্ষণে কথা থাক, চলো একটা এচিং করবে। পরবর্তী 4 দিন ভিনসেন্ট একবারের জন্য ঘর থেকে বার হলো না। মাদাম রাভো তার ঘরে খাবার পৌঁছে দিয়ে আসতে লাগলেন। সমানে সে শুধু ভাবতে লাগলো, এখন আমি ভালো আছি, সুস্থ আছি, প্রকৃতস্থ আছি, কিন্তু এবার যখন আমি পড়ব তখন যদি মাথাটা একেবারে বিগড়ে যায়, একেবারে পাগল হয়ে যায়, তখন আমার আর তো কোনো উপায় থাকবে না। আত্মহত্যা পর্যন্ত করতে পারবো না তখন। থিও, থিও, তখন আমার কি হবে? চতুর্থ দিন বিকেলের দিকে সে ডাক্তার গ্যাজেটের বাড়ি গেল। বসবার ঘরেই ছিলেন গ্যাজেট। সোজা সে গেল সেখানে যেখানে গিলামেনের নগ্ন নারীর ছবিটি ছিল। ছবিটি হাতে নিয়ে ধমকে সুরে সে বললে, আমি আপনাকে বলিনি ছবিটা বাঁধাতে? চমকে মুখ তুলে ডাক্তার উত্তর দিলেন, বলেছ ভিনসেন্ট, এই আসছে সপ্তাহে বাঁধাইওয়ালার কাছে নিয়ে যাব। আসছে সপ্তাহে নয়, আজ, এক্ষুনি, এই মুহূর্তে। কি পাগলের মতো তুমি কথা বলছো ভিনসেন্ট? পাগলের মতো? পাগল আমি? রাগে গনগনে চোখে এক মুহূর্ত ডাক্তারের চোখে তাকিয়ে তার দিকে আক্রমণের ভঙ্গিতে সে এগিয়ে গেল। তারপর ডান হাতটা পুড়ল কোটের পকেটে। ডাক্তার গ্যাজেটের মনে হলো পকেটের মধ্যে সে চেপে ধরল একটা রিভলভার। ভিনসেন্ট! প্রাণপণে চেঁচিয়ে উঠলেন তিনি। কেঁপে উঠল একবার ভিনসেন্ট, থমকে দাঁড়ালো, তারপর চোখ নামিয়ে মুখ ঘুরিয়ে এক দৌড়ে বার হয়ে গেল বাড়ি থেকে। পরদিন ভোরবেলা ইজেল আর ক্যানভাস নিয়ে পথে বার হলো। স্টেশনের রাস্তা দিয়ে বরাবর গিয়ে পাহাড়ে উঠে সমাধিক্ষেত্র ছাড়িয়ে সে গিয়ে পৌঁছল হলুদ শস্য ক্ষেত্রে। বসে পড়ল সেখানে। ঠিক দুপুর, ঠিক মাথার উপর অগ্নিবর্ষী সূর্য। এমনি সময় কোথা থেকে নেমে এলো ছায়া। আকাশের কোন কিনারা থেকে উড়ে উড়ে এলো কাকের পাল। ছায়া কালো কালো। আকাশ তারা ভরে দিল, সূর্যকে তারা নিভিয়ে দিল। তারা উড়ে এলো তার মাথায়, চোখে, মুখে, চুলে, ঢুকতে লাগলো তার কানের মধ্যে, মুখের মধ্যে, নাকের ছিদ্রপথে। কালো কালো অসংখ্য ডানার ঝাপটে ডুবিয়ে দিল তার চৈতন্য। ভিনসেন্ট কাজ করে চলল। সোনালি হলুদ রঙের দিগন্ত বিস্তৃত শস্যক্ষেত্র, তার উপর দিয়ে উড়ে আসছে কৃষ্ণবর্ণ কাকের পাল। আঁকতে লাগলো দৃশ্যটা। কতক্ষণ কতক্ষণ ধরে আঁকলো মনে নেই। শেষ হলো ছবিটা। ক্যানভাসের এক কোণে লিখল শস্যক্ষেত্রে কাকের পাল। তারপর জিনিসপত্র গুছিয়ে নিয়ে র্যাভোতে ফিরে বিছানায় লুটিয়ে পড়ল। ঘুম এলো সঙ্গে সঙ্গে। পরদিন বিকেলবেলা আবার সে বার হলো পথে। এবার গেল অন্য রাস্তায়। সেই বাগানবাড়ির পাহাড়টা পার হয়ে সে চলে গেল খোলা প্রান্তরে। একজন চাষা তাকে দেখছিল। একটা গাছের উপর উঠে বসে আছে আর মাঝে মাঝে মাথা নেড়ে নেড়ে হেঁকে উঠছে। অসম্ভব, অসম্ভব। কিছুক্ষণ পরে গাছ থেকে সে নামল, পায়ে পায়ে এগিয়ে গেল সদ্য লাঙল চষা ক্ষেতের মধ্যে। ঘণ্টা বেজেছে এইবার, শেষ প্রহরের ঘণ্টা।
এই ঘণ্টার ধ্বনি সে শুনেছিল অনেক আগেই, সেই আর্লসে থাকতেই, কিন্তু তখন শেষ দাড়িটা সে টেনে দিতে পারেনি। এবার পারতেই হবে। এবার বলতে চায় শেষ কথাটি, বলতে চায়, বিদায় দাও, যায় যদি যাক। ছিল সে ভালো, ছিল সে মধুর ধরণীতে, অন্ধকার ছিল বই কি, কিন্তু আলোও ছিল উদার। শেষ কথাটা গগা বলেছিল একদিন, যেখানে বিষ সেখানেই বিষৌষধি। ঠিক, খাঁটি কথা। তাই এখন জীবনের ম্লান প্রদীপ কাল সমুদ্রে ভেসে যাক, কোনো দুঃখ নেই। শুধু বলতে চাই, দাও হাসি মুখে বিদায়টুকু। জীবনের প্রদীপে বারে বারে দুঃখ সুখের আলো যারা জ্বালিয়েছে, বিদায় দাও। উর্সুলা, তোমার উপেক্ষায় প্রথম সহজ জীবনযাত্রা থেকে আমাকে দূরে ঠেলে দিল সমাজ তাড়িতদের বন্ধুর পথে। মেন্ডিস ডা কস্টা, তুমি শুনিয়েছিলে আশার বাণী, বলেছিলে ব্যর্থ হবে না আমার সাধনা, বলেছিলে আত্মপ্রকাশের মধ্যেই পাবো আমার পরিপূর্ণতা। কে ভস, তোমার ওই না, না, কখনো না। এই কটি কথা দুঃখের অগ্নিতিলক পরিয়েছে আমার ললাটে। মাদাম ডেনিস অ্যাকেস, ভার্নি, হেনরি ডিক্রুক, প্রিয় বন্ধু, আমার তোমরাই আমাকে শিখিয়েছ দুনিয়ায় যারা প্রবঞ্চিত অবজ্ঞাত তাদের ভালোবাসতে। পিটারসন, তুমি বপন করেছ আমার প্রাণী শিল্পী জীবনের বাসনা অঙ্কুর। বাবা মা যতটা ভালোবাসবার তার চেয়ে কম তোমরা আমাকে বাসনি। ক্রিস্টিন, স্ত্রী আমার, ক্ষণকালের জীবন সঙ্গিনী আমার। মব, ডিবক, উইসেনব্রাক, তোমরা আমার প্রথম শিল্পী জীবনের উপদেষ্টা আর বন্ধু। মার্গট একটি মাত্র নারী, সে আমাকে দিয়েছিল সর্বসমর্পিত ভালোবাসা। বিদায় দাও আমাকে সবাই। প্যারিসের বন্ধুরা, লোত্রেক, যে আবার উন্মাদাগারে বন্দী হয়ে মৃত্যুর প্রতীক্ষা করছে। জর্জের শিওরাত, যে মাত্র 31 বছর বয়সে খেটে খেটে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। পল গগা, ব্রিটানির পথে পথে সে আজ ভব ঘুরে। রুশো, প্যারিসের অন্ধ চিলে কোঠায় যার আস্তানা। সেজান, একসের নিঃসঙ্গ পর্বত চূড়ায় যে সন্ন্যাসী। হ্যাঁ, আর তুমি পিয়ের ট্যাঙ্গি, আর তুমি রুলিন, হৃদয় সারল্যের সৌরভে আমাকে মুগ্ধ করেছ যারা, বিদায় দাও। লক্ষ্মী মেয়ে র্যাচেল, ভাতৃসম ডাক্তার রে, তোমরা দিয়েছ পরম দুঃখ তিমিরে স্নেহ সান্ত্বনার আলো। অরিয়ার আর ডাক্তার গ্যাচেট, সারা পৃথিবীতে দুটি মাত্র লোক যারা আমাকে স্বীকার করেছ মহৎ শিল্পী বলে। তোমাদেরও কাছে বিদায়। আর সবার শেষে থিও, ভাইটি আমার, কিছু পেলে না, সব দিলে আমাকে, এবার চলি ভাই। ভাষা নিয়ে যে কারবার করেনি কখনো, আঁকিয়ে সে, সব আঁকা যায়, কিন্তু এই বিদায়টুকুকে সে রঙের রেখায় প্রকাশ করবে কেমন করে? থাক থাক। চোখ তুলে ভিনসেন্ট তাকালো আকাশের দিব্য ভাতি সবিতার দিকে। ওই নিত্য আলোক জ্যোতির দিকে অপলক দৃষ্টি রেখে সে রিভলভারের ঘোড়াটা ডান হাতে টানল, লুটিয়ে পড়ল মাটিতে। নরম উষ্ণ কালো মাটি, মুখটা ডুবিয়ে দিল ওই মাটির মধ্যে, আশ্রয় পেল যেন মাতৃগর্ভের অন্ধকারে। প্রায় ঘণ্টা চারেক পরে ভিনসেন্ট টলতে টলতে এসে ঢুকল ক্যাফেতে। রক্তে ভাসছে অঙ্গের পোশাক। মাদাম রাভো সঙ্গে সঙ্গে তার ঘরে গেলেন, তারপর ঘর ছেড়ে দৌড়লেন ডাক্তার গ্যাচেটের সন্ধানে। ডাক্তার গ্যাচেট ভিনসেন্টের ঘরে পা দিয়েই আর্তনাদ করে উঠলেন, ভিনসেন্ট, ভিনসেন্ট, এ কি কাণ্ড তুমি করেছ? দেখুন তো ডাক্তার, আনারি হাত বোধ হচ্ছে পারিনি, গন্ডগোল করে ফেলেছি।
ডাক্তার গ্যাচেট আঘাতটা পরীক্ষা করে দেখতে লাগলেন। ভিনসেন্ট, বন্ধু আমার, কোন দুঃখে তুমি এমন কাজ করতে গেলে? আমি কেন জানতে পারিনি তা? আমাদের সকলের এত ভালোবাসা তোমাকে ঘিরে রয়েছে, তবু তুমি আমাদের ছেড়ে যেতে চাও কেন? তোমার কাজ কি শেষ হয়েছে? কত ছবি, কত অপরূপ ছবি যে এখনো তোমার আঁকা বাকি, ভিনসেন্ট। ডাক্তার, দয়া করে আমার কোটের পকেট থেকে আমার পাইপটা এগিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বন্ধু। পাইপে তামাক ভরে ডাক্তার নলটা ভিনসেন্টের 2 হাতের ফাঁকে গুঁজে দিলেন। বাহ, এবার একটু আগুন। ভিনসেন্ট শান্তভাবে পাইপ টানতে লাগলো। ভিনসেন্ট, আজ রবিবার, তোমার ভাই দোকানে নেই, বাড়িতেই আছে। বাড়ির ঠিকানাটা কি তার? তা তো আমি আপনাকে বলবো না। কেন ভিনসেন্ট? তোমার ভাইকে যে এক্ষুনি খবর পাঠানো দরকার। সপ্তাহের এই একটা ছুটির দিনে থিওকে কিছুতেই বিরক্ত করা চলবে না ডাক্তার। আমি জানি ও বড় ক্লান্ত, দুর্ভাবনার ওর শেষ নেই। এই দিনটা ওর বিশ্রামের দিন। শত অনুরোধেও ঠিকানা আদায় করা গেল না। গভীর রাত পর্যন্ত ডাক্তার গ্যাচেট তার কাছে রইলেন, পরিচর্যা করলেন যতটা সম্ভব। তারপর বাকি রাতটা তার ছেলে রইল ভিনসেন্টের পাশে। সমস্ত রাত ভিনসেন্ট নির্বাক হয়ে পড়ে রইল। চোখে এক ফোঁটা ঘুম নেই, শুধু মাঝে মাঝে তামাক ভরে নিয়ে পাইপটা টানতে লাগলো সর্বক্ষণ। পরদিন সকালবেলা গুলিবসে পৌঁছে থিও পেল ডাক্তার গ্যাচেটের টেলিগ্রাম। দৌড়ল সে স্টেশনে একটি মুহূর্ত দেরি না করে। থিও, এসেছো ভাই? কথা বলতে পারল না থিও। বিছানার ধারে হাঁটু গেড়ে বসে শিশুর মতো দুহাতে বুকে জড়িয়ে নিল দাদাকে। ডাক্তার যখন এলেন, থিও বাইরে বারান্দায় গিয়ে তার সঙ্গে কথা বলল। দুঃখ ভরে গ্যাচেট মাথা নাড়লেন। না, কোনো আশা নেই। শেষ চেষ্টা অপারেশন করে গুলিটা বার করা, কিন্তু এত দুর্বল হয়ে পড়েছে যে তাও সম্ভব নয়। আসলে শরীরটা ছিল লোহা দিয়ে গড়া, অন্য কেউ হলে মাঠেই হয়তো মারা পড়ত। সমস্ত দিন থিও ভিনসেন্টের বিছানার পাশে বসে রইল, নিজের হাতে তার ডান হাতটি মুঠো করে ধরে। রাত্রিবেলা আর কেউ কাছে রইল না। একান্ত নির্জনে নিচু গলায় 2 ভাই শুরু করলো তাদের ছেলেবেলাকার গল্প। থিও বললে, রাউসউইকের সেই মিলটার কথা মনে পড়ে ভিনসেন্ট? হ্যাঁ, ভারী সুন্দর ছিল সে মিলটা, তাই না? মনে পড়ে নদীর ধারে বাঁধের উপর আমরা দুজনে বেড়াতাম, কত প্ল্যান করতাম ভবিষ্যৎ জীবনের। হ্যাঁ, আর শরৎকালে মাথা উঁচু শস্যক্ষেত্রের মধ্যে দুজনে খেলে বেড়াতাম। তখন ঠিক আজ যেমন তুমি আমার হাত ধরেছ, ঠিক তেমনি ধরতে, মনে পড়ে? হ্যাঁ ভিনসেন্ট। আর্লসের হাসপাতালে থাকতে জুন্ডিয়ার্সের কথা প্রায়ই মনে পড়ত। তোমার আমার ছেলেবেলাকার কথা, ভারী ভালো কেটেছে সেসব দিন। ভুলে গেছ সেই যে রান্নাঘরের পেছনের বাগানে আমরা খেলা করতাম, আর রান্নাঘরে বসে মা পিঠে ভাজতেন? ভুলিনি, কতদিন আগেকার সে কথা। হ্যাঁ, ঠিক বলেছ, অনেক দিন। ভালো কথা থিও, নিজের দিকে নজর রেখো, নিজের শরীরে যত্ন করো এবার থেকে। জোর মুখ চেয়ে খোকার কথা ভেবে এ তোমাকে করতেই হবে। ওদের নিয়ে বরং শহরের বাইরে কোথাও কদিন দিন থেকে এসো, হাওয়া বদলে সকলেরই ভালো হবে। আর একটা কথা, গুলিবসে আর থেকো না। ওরা তোমার সারাটা জীবন কিনে রেখেছে, তার বদলে কিচ্ছু দেয়নি। আমি আমার নিজেরই একটা গ্যালারি খুলছি ভিনসেন্ট, তাতে প্রথমেই থাকবে শুধু একজনের ছবি, ভিনসেন্ট ভ্যান গকের একক প্রদর্শনী।
তুমি আমার বাড়িতে যেমন করে সাজিয়ে দিয়ে গিয়েছিলে ঠিক তেমনি। আমার কাজ, আমার ছবি, কম দিলাম না এর জন্যে? বুদ্ধি গেল, জীবনটাও গেল শেষ পর্যন্ত। বন্ধ হলো কথাবার্তা। ঘরে নেমে এলো সারা আভারছে রাত্রির করুণ প্রশান্তি। শেষ রাত্রের দিকে ভিনসেন্ট একবার থিওর দিকে মুখ ঘোরালে ফিসফিস করে বললে, ইচ্ছে করে। এবার আমি যাই থিও। কয়েক মিনিট পরে চোখ বুঝল ভিনসেন্ট। থিওর ভাই বিদায় নিয়েছে চিরদিনের মতো। প্যারিস থেকে এলো রুশো, পিয়ের ট্যাঙ্গি, অরিয়ার আর এমিলি বার্নার্ড অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে। কাফে র্যাভোর দরজা বন্ধ, জানলার খড়খড়িগুলি নামানো। সামনে কালো ঘোড়ায় টানা সবাধার বাহক কালো গাড়ি অপেক্ষমান। বিলিয়ার টেবিলের উপর ভিনসেন্টের সবাধারটি রাখা হলো। টেবিলটি ঘিরে দাঁড়ালো থিও, ডাক্তার গ্যাচেট, রুশো, পিয়ের ট্যাঙ্গি, অরিয়ার, বার্নার্ড আর রাভো। কথা নেই কারো মুখে, কেউ চোখ তুলে কারোর দিকে তাকাতে পারছে না। কোনো ধর্মযাজকের উপস্থিতির প্রয়োজন কারো মনে এলো না। গাড়ির চালক সামনের দরজায় ধাক্কা দিল। আর দেরি নয়, সময় হয়ে গেছে, চেঁচিয়ে উঠলেন ডাক্তার গ্যাচেট। না না, এমনি করে আমরা ওকে বিদায় দিতে পারি নে। ভিনসেন্টের ঘর থেকে তার সব ছবিগুলো তিনি নামালেন। পলকে পাঠালেন নিজের বাড়িতে, সেখানে ভিনসেন্টের আঁকা যেসব ক্যানভাস আছে সেগুলো সব নিয়ে আসতে। 6 জনে মিলে বিলিয়ার্ড ঘরের সারা দেওয়ালে সমস্ত ছবিগুলো টাঙালো। থিও একলা দাঁড়িয়ে রইল কফিনের ধারে। দেওয়ালে দেওয়ালে ভিনসেন্টের সূর্যালোক দীপ্ত চিত্রাবলী আধো অন্ধকার ক্যাফের রূপ ফিরিয়ে দিল। মনে হতে লাগলো এ যেন কোন প্রদীপ্ত উপাসনা গৃহ, কোন আলোক মন্দির। ছবি সাজানো শেষ হলে আবার সবাই এসে দাঁড়ালো বিলিয়ার টেবিলের চারপাশে। গ্যাজেট একলা কেবল কথা বলতে লাগলো। আমরা যারা ভিনসেন্টের বন্ধু, দুঃখ করব না, আমরা শোক নেই আমাদের। আমরা জানি অবিনশ্বর তার প্রাণ, তার মানব প্রেম, তার প্রতিভা, তার শক্তি কখনো ম্লান হবে না, নীরব হবে না কখনো তার বাণী। যে অনির্বচনীয় সৌন্দর্য তার স্পর্শে মূর্ত হয়েছে, তার অনির্বাণ আলো পৃথিবীকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলবে চিরদিন। প্রহরে প্রহরে আমি তার ছবি দেখি, যতবার দেখি ততবার জীবনের নতুন অর্থ, নতুন আশ্বাস খুঁজে পায়। ভিনসেন্ট, ভিনসেন্ট ছিল বিরাট স্রষ্টা, বিরাট শিল্পী, ছিল সে বিরাট দার্শনিক। বৃথা সে জীবন দেয়নি, তার মৃত্যু শিল্পের বেদিমূলে আত্মাহুতি। থিও ধন্যবাদ দেবার চেষ্টা করলো ডাক্তার গ্যাচেটকে। আমি আমি কণ্ঠ তার রুদ্ধ হয়ে এলো উদ্গত অশ্রু ভারে। আর একটি কথাও তার মুখে সরল না। সবাধারের উপর আচ্ছাদন পড়ল। 6 জন বন্ধু সবাধার বহন করে নিয়ে গেল ক্যাফের দরজা দিয়ে বাইরে। সযত্নে তারা সেটিকে রাখল গাড়ির উপর। কালো গাড়ি চলল রৌদ্রখচিত পথ দিয়ে, দুপাশে সারি সারি গ্রাম্য কুটির। শেষকৃত্যের বন্ধুরা চলল পিছনে। স্টেশনের কাছে এসে গাড়ি বাঁদিকে মোড় নিল। আস্তে আস্তে উঠতে লাগলো পাহাড়ের চড়াই বেয়ে। পাশে পড়ে রইল ক্যাথলিক গির্জা। এবার দুধারে কাঁচা হলুদ ক্ষেত। সমাধিক্ষেত্রে দরজার সামনে এসে গাড়ি থামল। স্থানুর মতো একপাশে দাঁড়িয়ে রইল থিও। 6 জন মিলে সবাধার নামালো গাড়ি থেকে। প্রথম দিন ভিনসেন্ট এই সমাধিক্ষেত্রে পা দিয়ে যেখানে দাঁড়িয়ে নদীর কিনারা পর্যন্ত বিস্তীর্ণ শ্যামল উপত্যকার দৃশ্যটি দেখেছিল, ঠিক সেই জায়গাটাই নির্দিষ্ট করেছিলেন ডাক্তার গ্যাচেট। আর একবার কথা বলবার চেষ্টা করল থিও, পারল না। সবাধার অদৃশ্য হলো সমাধি গহ্বরে, হারিয়ে গেল গভীরে। নরম মাটি চাপা পড়ল তার উপর। 7 জন মিলে ফিরে এলো পাহাড়ের ঢালু বেয়ে শোকাচ্ছন্ন নীরবতায়।
কদিন পরে ডাক্তার গ্যাজেট আবার সমাধিক্ষেত্রে এলেন। যেখানে ভিনসেন্ট শুয়ে আছে তার চারদিকে তিনি পুঁতে দিলেন সূর্যমুখী ফুলের গাছ। ফিরে গেল থিও প্যারিসে। এই শোক তার বাকি জীবনের দিবস রাত্রের প্রতিটি মুহূর্তকে ঠেলে নিয়ে চলল সান্ত্বনা সীমান্তবিহীন দুঃখ তিমির সাগরে। ভেঙেছে তার বুক, ভাঙল তার চৈতন্য। উট্রেক্টে মানসিক রোগের চিকিৎসা কেন্দ্র। মার্গাট আগেই সেখানে আশ্রয় নিয়েছিল। থিওকে জোহানা সেখানে নিয়ে গেল। 6 মাস পরে ভিনসেন্ট যে তারিখে মারা গিয়েছিল, প্রায় সেই দিনটিতেই থিও শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তার সমাধি হল উট্রেক্টে। কিছুদিন পরে শোকাকুলা জোহানা একদা বাইবেল পড়তে পড়তে একটি লাইনের সামনে চোখ রেখে স্তব্ধ হয়ে গেল। লাইনটি এই: এমনকি মৃত্যুতেও তারা বিচ্ছিন্ন হয়নি। থিওর দেহ উট্রেক্ট থেকে জাহানা তুলে নিয়ে গেল আভার্সে, শুইয়ে দিল ভিনসেন্টের কাছে, শুইয়ে দিল ভিনসেন্ট যেখানে শুয়েছে তারই পাশে। চারিদিকে সোনালি হলুদ শস্যক্ষেত্র, মাঝখানে স্বল্প পরিসর সমাধিস্থানটি আভার্সের খরসূর্যের দীপ্ত রশ্মিপাতে উদ্ভাসিত। পরম শান্তিতে থিও শুয়ে আছে তার প্রিয় ভাই ভিনসেন্টের পাশে। দুজনের চরম শয্যার উপর ছায়া লিম্বন এঁকেছে প্রচুর প্রফুল্ল সূর্যমুখী। শুনলেন লাস্ট ফর লাইফের বঙ্গানুবাদ জীবন পেয়াসা উপন্যাসটি। যাঁরা এই বইটির শ্রবণে আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আবার নতুন আরও একটি আয়োজন নিয়ে ফিরব খুব শিগগিরই। ততদিন আপনি শুনুন গল্পের ক্যারাভ্যান।